ওই যে টিনের চালে কাউয়া, তারপরে আর একটা আছে না শব্দ, তালিবের সহায়কার শাহ হাদি সাহেব গুলিবিদ্ধ। তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে, যে কে বা কাহারা হঠাৎ করে ওনাকে মোটর সাইকেল থেকে এসে গুলি করে, সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায়, যদিও মারা যায়নি, এখনো বেঁচে আছে। তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি 49। আপনাদের মনে আসছে নিশ্চয়ই, গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের 50 জন মারা যাবে বা টার্গেট কিলিং এ 50 জন, এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি। এবং অনেকে আমাকে বলেছিলেন, ভাই এই ধরনের ভিডিও এটা কি, এটা সত্য নাকি এই সেই। তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা, কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে, নির্বাচনে তফসিল ঘোষণার পর 50 জনকে টার্গেট কিলিং করা হবে। এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল, যে প্রার্থী বিভিন্ন এলাকায়, তখন থেকে প্রায় 200 জন মারা গেছে সব নির্বাচনী কর্মকাণ্ডে, হয় জামাত বিএনপির মারছে, বিএনপি জামাতের মারছে, এই সেই। তো আজকে গতকাল তফসিল ঘোষণা হলো, আজকে সর্বপ্রথম সাউহাদিকে কাউয়া বানায় ফেলাইলো হইলো। তো ওকে যে মারছে, এখন ঢাকা পুলিশ, যেটা ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান, আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, মোটর সাইকেলে করে এসে 2 জন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এবং হাদি সাহেব গুলিবিদ্ধ হন কোথায়? পল্টন এলাকায়, তার মানে ঢাকা 8। আর ঢাকা 8টা কার? ঢাকা 8 হচ্ছে যে মির্জা আব্বাসের আসন। মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন, ওনার অতীত ইতিহাস জানেন, সবকিছু জানেন। তারপর আমি আসলে শিওর না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে। এখন আবার হাদি গ্রুপ বিভিন্নভাবে ফেসবুকে অলরেডি সয়লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে, ভেঙে দিবে। মির্জা আব্বাসের উপর খুব খেপা, কিন্তু আসলে কি মির্জা আব্বাসের উপর খেপা হওয়ার দরকার নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার? আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে রাশেদ খানকে তো পুলিশ সাথে সাথেই ধরা উচিত ছিল। গত 8 তারিখে যখন সে বলেছিল যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে, সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল যে এই 50 জন কারা। তুমি কোত্থেকে খবর পাইলা? তোমারে মোসাদে বলেছে, এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসে বলেছে, কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক। আমার এর আগের বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে, টার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে, মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকও আছে। এই 4টা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোকও আছে, ভরপুর এসব লোক। কে কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো? রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি 50 জনের কথা বললো? তো 50 জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল, টার্গেট কিলিং এর শিকার একজন হলো, তার মানে বাকি রইল আরো 49 জন। এই 49 জন কারা কারা? আর এই গুলি করে, এই যে সাউয়াদিকে গুলি করার পরে, ওরে কাউয়া বানানোর পরে, এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। কারণ মবের রাজা তো এরা সবাই, মবের রাজা এরা না। এই সাউয়াদি কিন্তু একসময় কিন্তু চিল্লায় বলছিল যে 32 আমরা ভাঙছি, অমুক আমরা ভাঙছি, এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিতে হবে, আমরা পয়সা নিয়ে ভাঙবো। এখন এই যে তারা মবের রাজত্ব কায়েম করছিল, আজকে সেই মবের রাজত্বর কায়েমের আরেকটা সুযোগ হলো। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করছে, কি বয়কট করছে, যে আমরা নির্বাচনই করবো না। এই নির্বাচন মানে না, তফসিলও মানে না। আওয়ামী লীগ কিন্তু একটাবারও কোথাও বলে না যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করব। এরপরও এই কাহিনী হচ্ছে, কারণটা কি? আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক, ওনার নিজের কোনো আইডেন্টিটি নাই, উনি ভোটারও হন নাই, উনি বাংলাদেশের নাগরিকও না এই মুহূর্তের জন্য, মানে নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই। আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না। তো একজন লোক যদি ভোটারই না হন, তিনি সংসদ সদস্য হবেন কিভাবে? একজন লোক যদি ভোটারই না হন, তাহলে তিনি আবার কি হবেন কিভাবে? তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এই বিষয়গুলো একটু মিলান। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না, নাকি খালেদা জিয়া
নাকি ওসমান হাদিকে আজকে গুলি করার মাধ্যমে আরো দুই একজন পড়ার মাধ্যমে 14 তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন? কোনটা? সবগুলো মিলান। এই জন্য আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে ওসমান হাদি, রইল বাকি 49, তার মানে একজন অলরেডি ডান। এখন সকলের দরকার, পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টাডিতে নেওয়া উচিত, পিটাইয়া মাইরা পাছার নিচে দেওয়া, ওই যে ডিম আছে না গরম ডিম, ওগুলো ঢুকে বাইর করা উচিত। যে তুমি যে 50 জন বলছিলে সেই 50 জনের মধ্যে একজন গেছে, বাকি 49 জন আছে, এই 49 জনের আমরা বাঁচাইতে হবে। তুমি বেটা বলো কই থেকে পাইছো ইনফরমেশন, কে কে আছে, কারা কারা যাবে, কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে। রাশেদ যদি না বলে তারে উল্টায় লটকাও। এখানে কারোরও দোষ দেওয়া লাভ নাই, সব জানে রাশেদ খানই জানে। এই জন্যই আমি বলছি যে সাউয়া আদি গুলিবিদ্ধ, রইল বাকি 49। রাশেদ বলে এক নেতা বলেছিলেন যে 50 জন প্রার্থীকে হত্যা করা হবে। আমি বলেছিলাম যেটা রাশেদ বলতে পারবে তার সত্যতা কতটুকু, কিন্তু আজকে রাশেদ বলতে পারবে কেন হাদিকে গুলি করা হলো। এই গুলি করার পিছনে কারা দায়ী এটা আমাদের খুঁজে বের করতে হবে। কেন সম্ভাব্য প্রার্থীদের উপরে সরকার গোয়েন্দা লাগিয়ে দিল না, কেন নিরাপত্তার ব্যবস্থা নিল না? আপনি বলছেন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করে ইলেকশন কমিশনার গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যা 6টায়, 11ই ডিসেম্বর 2025 সন্ধ্যা 6টায়। আজকে 12ই ডিসেম্বর, আমরা এখন পর্যন্ত জানি না ঘটনা কটার সময় ঘটেছে। আমরা শুধু জানতে পেরেছি যে 2:35 হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। কখন গুলিবিদ্ধ যায় না। আপাত দৃষ্টিতে সস্তা সেন্টিমেন্টে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে বা দায়ী করা হচ্ছে। তার মানে কি? খুব ইজি টার্গেট করা হয়েছে, খুব সহজ টার্গেট করা হয়েছে। হাদি মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে, এই জন্য হাদিকে মির্জা আব্বাস গুলি করবে। এটা অতি সস্তা সেন্টিমেন্ট, অতি সস্তা। মির্জা আব্বাস তাকে গুলি করলে সে বাঁচবে না কোনো অবস্থাতে। মির্জা আব্বাস তার দায়িত্ব এড়াতে পারবে না। এই সম্পূর্ণ দায়িত্ব মির্জা আব্বাস উপরে বর্তাবে। আমি মির্জা আব্বাসকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে উনি তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে হলেও, উনি সবকিছুর ঝুঁকি নিয়ে হলেও হাদির পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন। এটা ইতিবাচক ভাবে দেখতে হবে, এটাকে নেগেটিভ দেখেন না। আব্বাস তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে যে ঝুঁকিটা নিয়েছে, এটাকে আপনি উড়াইয়া দিবেন না। তারও জীবনটা তো যে ঝুঁকির মধ্যে ছিল, এটা তো উনি ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছেন। সেনা সদস্যরা তাকে বাঁচাতে হয়েছে এবং তাকে বাঁচিয়ে হাসপাতালের ভিতর নিয়ে গেছে। কাজে মির্জা আব্বাস যে সিদ্ধান্ত নিয়েছে, যেটা গিয়েছে, এটাকে আমি অভিনন্দন জানাই এবং এটাকে বিরোচিত মনে করি। এবং এভাবে রাজনীতিরা বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অবস্থাকে মোকাবেলা করতে হবে। তাহলে লিডারশিপ বলে একটা জিনিস এটা প্রমাণিত হবে। আমি এখানে ওসমান হাদির মতো একটা জীবন হানি বা তার উপরে আঘাত, এটা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। সেটা যেই গুলি করে থাকুক, যেখান থেকে গুলি করা হোক, এটার জন্য চরম ভাবে দায়ী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চরম ভাবে দায়ী আমাদের পুলিশ প্রশাসন, চরম ভাবে দায়ী দেশের গোয়েন্দা সংস্থা, চরম ভাবে দায়ী দেশের তাবৎ নিরাপত্তা ব্যবস্থা। আপনি দেখেন ডিসি রমনার বক্তব্যগুলো দেখেন, সে বলছেন সে শুনতে পেরেছেন, অথচ মেডিকেল কলেজ হাসপাতালের দারোগা সাহেব বলতেছেন যে গুলিবিদ্ধ, ওনাকে এসে ভর্তি করা হয়েছে। পুলিশের দারোগা সাহেব, সাব ইন্সপেক্টর যেখানে বলতেছেন যে হাদিকে গুলিবদ্ধ অবস্থায় বিজয়নগর থেকে গুলিবদ্ধ অবস্থায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে রমনার ডিসি বলতেছেন আমি শুনতে পাচ্ছি, আমি লোক পাঠাইছি জানার জন্য। এই হারাম কুর্তের ব্যাপারে ব্যবস্থা নেন। এদের ব্যর্থতার জন্য তো আজকে বাংলাদেশের অবস্থা। এরা কখনোই ব্যক্তিগত চাকর হয়ে যায়, চামচা হয়ে যায়, চামচ হয়ে যায়, আবার কখনো নির্বিকার হয়ে যায়, উদাসীন হয়ে যায়। কি ধরনের একটা উদাসীন কর্মকর্তা অফিসার হইলে পরে বলতে পারে আমি শুনেছি,
তার কত বড় অডাসিটি দেখেন, রমনা থানা, রমনা এলাকার ডিসি, কত বড় অডাসিটি দেখেন। আপনি আজকের কালের কণ্ঠ পত্রিকা দেখেন, কালের কণ্ঠ কি লিখেছে, কি বলেছে। কালের কণ্ঠে আজকে সে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কি বলা হয়েছে এগুলো দেখেন না। আমি তো মুখে কথা বলছি না, যে সে শুনেছে। মেডিকেল কলেজে নিয়ে গেছে রুগীকে, সে শুনেছে। এই যে নেওয়ার সময়টা পর্যন্ত পুলিশের কাছ থেকে সে কোনো রিপোর্ট পাইল না, এটা কি ভাবা যায়? চিন্তা করা যায় যে আমার পুলিশ কত বড় নির্বিকার, যাকে আমি 24 আওয়ার্স এর জন্য তার কানে দিয়ে রাখছি ওয়্যারলেস, টেলিফোন দিয়ে রাখছি, মোবাইল দিয়ে রাখছি, আর সারাদিন শালার বাচ্চারা হ্যালো 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 করে। কোন ভিআইপি কোন রাস্তাতে যাচ্ছে, ওই সারাদিন হ্যালো হ্যালো করতে থাকে। আরেকটা জাতীয় নেতা উসমান হাদি কোন ছাত্র নেতা না, কোন যুব নেতা না, কোন ইয়াং তরুণ নেতা নয়, সে এখন জাতীয় নেতা পর্যায়ে চলে গেছে। সেই উসমান হাদির উপরে গুলি হয়েছে আর পুলিশ বলবে আমি শুনেছি, তার মানে মনে হয় এই পুলিশরা দায়ী। তার মানে মনে হয় রমনা থানার এই ডিসি আগের থেকে জানতো এই ঘটনাটা ঘটবে, তাহলে সে বলতে পারতো না শুনেছি। সে তাৎক্ষণিক দৌড়ে ওই ঘটনায় যেত। তার অন্যতম দায়িত্ব ছিল, প্রাথমিক অবস্থার দায়িত্ব ছিল ইউনিফর্মটা পরে 5 মিনিটের মধ্যে দৌড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে গিয়া অন দা স্পটে পৌঁছা এবং অন্য সবাইকে ফোন করে দেওয়া যে তোমরা হাসপাতালে যাও, অমুক হাসপাতালে যাও, অমুক রাস্তায় যাও, অমুক আসামি ধরো, সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া। এবং সিসি ক্যামেরায় যে মোটরসাইকেলটা দেওয়া যাচ্ছে, সেই মোটরসাইকেলটা কার, কি, ক্লোজ সার্কিটটাকে আরো ক্লোজ করো, করে আইডেন্টিফাই করো কে গুলি করেছে। তোমার সিসি ক্যামেরায় তো সেই গুলি দেওয়া লোকটা ধরা পড়েছে, তাহলে তুমি তাৎক্ষণিক সে ব্যবস্থা নাও নাই কেন? তার মানে প্রমাণ হতে যাচ্ছে যে ডিসি এটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সম্বন্ধে তার ধারণা ছিল এইরকম একটা ঘটনা ঘটবে, তাই সে উদাসীন হয়ে বলছে আমি শুনতে পেরেছি। তার কোনো রিয়াকশন নাই, তার কোনো প্রতিক্রিয়া নাই। সে শুনতে পেরেছে এবং লোক সেখানে পাঠিয়েছে, নবাবের বাচ্চা। সে ঢাকার ডিসি, তার দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া, আর এই বেটা কি করেছে, লোক পাঠিয়েছে। এই হলো নবাবী, এই হলো তুগলকি আমাদের পুলিশ। ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেবকে অনুরোধ করব, বিষয়টি আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রফেশনালি দেখেন, আপনি পেশাভিত্তিক দেখেন, কোন দল ব্যক্তির প্রতি আপনি আনুগত্য না দেখিয়ে ঘটনার প্রতি আনুগত্য দেখান। উসমান হাদির মতো একটি জীবন অকালে ঝরে যাবে, এটা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। আজকে ডাকসুর বিপি যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমি সেই প্রতিক্রিয়াকে অভিনন্দন জানাই। হ্যাঁ, আমাদেরকে ঢাকা শহরকে ক্লিন করতে হবে, সেটা যদি ডাকসুর নেতৃত্বে হয় আমি পূর্ণ সমর্থন জানাবো। ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, ঢাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। শুধু ঢাকাকে না, সারা বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই। ছাত্র শিবির যে বক্তব্য দিয়েছে, আমি সেই বক্তব্যকে অভিনন্দন জানাই, এই স্পিরিটকে অভিনন্দন জানাই। আমার ছাত্র দলের দুই নেতা যে বক্তব্য দিয়েছে, সভাপতি এবং সেক্রেটারি যে বক্তব্য, তাৎক্ষণিক যে বক্তব্য দিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই প্রজন্মকেই আমার দেশটাকে ক্লিন করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজদের হাতে মুক্ত করতে হবে। এইটা তারুণ্যরাই পারবে, তরুণরাই পারবে। এই তরুণরা তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা অনেক জাতীয় নেতা এখন পর্যন্ত কথা বলতে পারেন নাই। দুর্ভাগ্য, জাতীয় নেতারা এই ব্যাপারে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন নাই, কোনো বলিষ্ঠ ব্যবস্থা নিতে পারেন নাই। উসমান হাদির মতো একটি লোককে মসজিদের নামাজ পড়ে এসে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হবে, আর আমার স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সাহেব দুপুরে লাঞ্চ করবেন, ক্ষমতায় থাকবেন। সরি জেনারেল, ইউ হ্যাভ মিজারেবলি ফেইলড। আপনি আপনার দায়িত্ব পালন করতে অত্যন্ত লজ্জাস্কর ব্যর্থ হয়েছেন, অত্যন্ত নিন্দনীয় ভাবে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়িত্ব নিয়ে আপনি কি সসম্মানে পদটা আজকে ছেড়ে দিবেন?
এদেশে মানুষের অভাব নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো আপনার যে এফিসিয়েন্সির লোক আমি ডজন বলবো না, শত বলবো না, হাজারে আছে, অনেকে আছেন যারা অনেক ভালোভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দুঃসময়ে দুর্দিনে নেতৃত্ব দিতে পারবে। আপনার পুলিশ যেখানে বলে আমি শুনেছি, তাতে বোঝাই যাচ্ছে আপনার পুলিশ প্রশাসন কতটা উদাসীন। আজকে হাদির মৃত্যু হয়েছে, রাশিদের কথা মতো মৃত্যু হয়েছিলাম জানি না, সরি, যেহেতু লাইফ সাপোর্টে আছেন, কমাতে আছেন, সেখানে সম্ভাবনাটা শতভাগ হয়তো আমরা তাকে ফিরে নাও পেতে পারি, কারণ ডক্টর বলেছেন কমায় আছে। এবং নাকের দিয়ে যদি কানের পাশ দিয়ে গুলি করা হয়, আর সেই গুলি যদি ভিতরের দিকে যায়, পাশ দিয়ে চলে গেলে হয়তো কানটা ছিঁড়ে যেত, তাহলে তো তার অজ্ঞান হওয়ার কথা না। কিন্তু উনি যখন কমায় চলে গেছেন, তার মানে গুলিটা ভিতরে গিয়েছেন, সে অস্ত্রোপচার করা ছাড়া তো বের করানো যাবে না। এবং বলেছেন তাকে কৃত্রিম ভাবে তাকে এখন রক্ষা করা হচ্ছে। আপনারা বলেছেন লাইফ সাপোর্টে আছেন, আমি জানি না সত্য না মিথ্যা, যেহেতু বুনিয়া তুমি বলেছো লাইফ সাপোর্টে আছে, নিশ্চয়ই তুমি যেহেতু বলেছো ব্রেন ডেথ হয়েছে, তোমার কথাটাকে আমি সত্যি ধরে নিয়ে বলছি, তাহলে